2023 সাল লুজান চুক্তির পরিসমাপ্তি। কি হতে পারে তুরস্কে, কি করতে যাচ্ছেন রজব তাইয়্যিপ এরদোয়ান? বিশ্বের বড় বড় রাষ্ট্র থেকে শুরু করে গণমাধ্যমগুলো 2023 এবং তুরস্ক এরদোয়ানকে নিয়ে ভাবতে শুরু করেছে। ইতিমধ্যে সমালোচকরা বলতে শুরু করেছেন ওসমানী সালতানাতের আদলে ফিরে যেতে পারে রজব তাইয়্যিপ এরদোয়ান। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই মাসুম মাহবুব। 2023 সাল আসতে আর বছরখানিক সময় আছে। একদিকে লুজান চুক্তির পরিসমাপ্তি, অন্যদিকে নতুন এক তুরস্কের যাত্রা। কি হতে পারে, কি হতে যাচ্ছে তুরস্কে? আবার সামনেই আছে জাতীয় নির্বাচন। এরদোয়ান কি আবারও নির্বাচিত হতে পারবেন? 2023 সালে কি হতে পারে তুরস্কে? লুজান চুক্তির পরিসমাপ্তি এবং তুরস্কের জাতীয় নির্বাচন ঘিরে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। রাজনৈতিক বিশ্লেষক এবং সমালোচকরা মনে করেন, মধ্যপ্রাচ্যে তুরস্ক ওসমানীয় খেলাফতের পুরনো সাম্রাজ্যকে ফিরিয়ে আনতে চাইছে। এই অভিযোগ এনে মধ্যপ্রাচ্যে মিশর, সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সমন্বয়ে একটি অক্ষ তৈরি হয়েছে, যার সাথে ইসরায়েলের রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ। একথা সত্যি যে লুজান চুক্তির মাধ্যমে চূড়ান্তভাবে তুরস্ককে সংকুচিত এক দেশে পরিণত করা হয়েছে। এমনকি মুসুল, ইদলিব, আফরিন, রাকার মতো তুর্কি ঐতিহ্যের শহরকেও তুরস্ক থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। লুজান চুক্তির অবসানের পর এসব এলাকাকে তুরস্ক তার মানচিত্রে যোগ করতে পারে বলেও অনেকে সংশয় প্রকাশ করেন। এজিয়ান সাগরের তুর্কি দ্বীপ যেগুলো গ্রিসকে হস্তান্তর করা হয়েছে, সেগুলো আবার তুরস্ক নিজ নিয়ন্ত্রণে নিতে পারে বলেও মনে করছেন অনেকে। সাইপ্রাসের ব্যাপারে তুরস্ক আবার আগ্রাসী ধরনের পদক্ষেপ নিতে পারে বলেও কেউ কেউ মনে করছেন। এসব জল্পনা অনেকখানি তুরস্ক এবং তার প্রভাবকে তার সম্পূর্ণ ভূখণ্ডে আটকে রাখতে করা হয় বলেও মনে করা হয়। এরদোয়ান সবসময় একজন স্বপ্নচারী রাষ্ট্রনায়ক হলেও তাকে অবাস্তব উচ্চাভিলাষী পদক্ষেপ নিতে দেখা যায় না কখনো। তিনি এমন কোনো অপরিণামদর্শী নীতি বা পদক্ষেপ গ্রহণ করবেন বলে মনে হয় না, যাতে পুরো ইউরোপের সাথে তার শত্রুতা সৃষ্টি হয় অথবা মধ্যপ্রাচ্যের জাতি রাষ্ট্রগুলোর মুখোমুখি হয়ে পড়েন তিনি। যদিও এরদোয়ান তার নীতির কারণে মধ্যপ্রাচ্যে বেশ জনপ্রিয় একজন ব্যক্তিত্ব এবং এই অঞ্চলের জনপ্রিয় আন্দোলন মুসলিম ব্রাদারহুডের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এরদোয়ানের পররাষ্ট্র কৌশল পর্যবেক্ষণে মনে হয় তিনি বিশ্ব শক্তিগুলোর সাথে ভারসাম্য বজায় রেখে চলবেন। তিনি ন্যাটোর মধ্য থেকেই রাশিয়ার সাথে সম্পর্ক তৈরি করে চলছেন। চীনের সাথেও রয়েছে তার সহযোগিতামূলক সম্পর্ক। তুর্কি রাষ্ট্রের অখণ্ডতা, অগ্রগতি এবং বিদ্যমান রূপকল্পকে সামনে রেখে এগোতে পারলে অদূর ভবিষ্যতে তুরস্ক আবার পরিণত হতে পারে একটি অন্যতম বিশ্ব শক্তিতে। 2023 সাল নিঃসন্দেহে এই ক্ষেত্রে একটি বিরাট মাইল ফলক। তবে তুরস্কের গণমাধ্যমগুলোর দিকে নজর দিলে কিছু বিষয় স্পষ্ট হওয়া যায়। 2023 সালের যে লক্ষ্যমাত্রা বা পরিকল্পনা এরদোয়ান সরকারের রয়েছে, সেই বিষয়ে এরদোয়ান সরকার জোরে সোরে কাজ করছে। একদিকে দেশের প্রযুক্তির উন্নয়ন, অন্যদিকে সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করা এবং প্রতিবেশী শত্রু রাষ্ট্রগুলোকে দমন করা এরদোয়ানের প্রধান পরিকল্পনা। ইতিমধ্যে তুরস্ক সামরিক অস্ত্র রপ্তানির শীর্ষে উঠে আসছে। মানববিহীন বিভিন্ন আধুনিক অস্ত্র নির্মাণেও হাত দিয়েছে তুরস্ক। তুরস্কের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, বেকারত্ব সবকিছু মিলে একটা অন্যরকম পরিবর্তন আনছেন এরদোয়ান। আসুন জেনে আসি এরদোয়ানের পরিকল্পনা এবং বাস্তবায়নের কতদূর এগুলো তুরস্ক। সালে তুরস্ক কয়েকটি ধাপে এগোতে চায়। তার মধ্যে প্রথমে অর্থনীতি। 2023 সাল নাগাদ শীর্ষ 10 বিশ্ব অর্থনীতির অন্যতম হয়ে ওঠার লক্ষ্যমাত্রা রয়েছে তুরস্কের। 2014 সালের $1 ট্রিলিয়ন মোট অভ্যন্তরীণ উৎপাদনকে
2023 সালের মধ্যে $2 ট্রিলিয়ন উন্নীত করা হবে। 2023 সালের মধ্যে মাথাপিছু আয় $25,000 নিয়ে যাওয়া এবং 2023 সালের মধ্যে তুরস্কের বার্ষিক রপ্তানি $500 বিলিয়ন বাড়ানোর লক্ষ্য রয়েছে। সেই সাথে 2023 সালের মধ্যে বিদেশি বাণিজ্যের পরিমাণ $1 ট্রিলিয়ন উন্নীতকরণ ঠিক করা হয়েছে লক্ষ্যমাত্রায়। এছাড়া 2023 সালের মধ্যে কর্মসংস্থানের হার 10 পয়েন্ট বাড়িয়ে কর্মক্ষম জনসংখ্যা 3 কোটিতে উন্নীত করা হবে। সালের মধ্যে বেকারত্বের হার 5% হ্রাস করা হবে। আর বসফরাস প্রণালী এবং ডার্ডানেলেসের মাধ্যমে সমুদ্র বাণিজ্য শুল্ক প্রয়োগ করে বাড়তি আয়ের সংযোজন করা হবে। বায়ু ভিত্তিক বিদ্যুতের ইনস্টল ক্ষমতা 20,000 মেগাওয়াট এবং ভূতাপীয় শক্তির ইনস্টল ক্ষমতা 600 মেগাওয়াটে উন্নীত করা হবে। 3টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করা হবে এবং এই প্ল্যান্টগুলোর ইনস্টল ক্ষমতা 14,700 মেগাওয়াটে উন্নীত করা হবে। তুরস্কের বিদেশি নীতির লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গির মধ্যে রয়েছে, প্রথমত তুরস্ক ইইউ সদস্যপদ পাওয়ার সব শর্ত অর্জন করবে এবং 2023 সালের মধ্যে ইইউর প্রভাবশালী একটি সদস্য দেশ হওয়ার লক্ষ্য নিয়েছে। দ্বিতীয়ত নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক সংহতকরণের প্রচেষ্টা চালিয়ে যাবে। তৃতীয়ত একটি আঞ্চলিক সংঘাত নিরসনে কার্যকর ভূমিকা নিতে চাইবে। চতুর্থত এটি বৈশ্বিক অঙ্গনে সব ক্ষেত্রে জোরালোভাবে অংশ নেবে। পঞ্চম, এটি আন্তর্জাতিক সংস্থাগুলোতে একটি নির্ধারণ ভূমিকা পালন করবে এবং বিশ্বের শীর্ষ 10 বৃহত্তম অর্থনীতির একটিতে পরিণত হবে। এসব লক্ষ্য অর্জনে তুরস্ককে অবশ্যই প্রতিটি ক্ষেত্রে অগ্রগতি অর্জন করতে হবে। স্বাস্থ্যসেবা ক্ষেত্রে তুরস্কের নির্ধারিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য বীমা ব্যবস্থায় জনগণের 100% অংশগ্রহণ, প্রতি 1 লাখ লোকের জন্য চিকিৎসকের সংখ্যা বর্তমানে 175 থেকে বাড়িয়ে 210 জনে উন্নীতকরণ। পরিবহন, বিবেচ্য সময়ের মধ্যে 11,000 কিলোমিটার নতুন রেলপথ তৈরি করা হবে এবং উচ্চ গতির ট্রেনের নেটওয়ার্ক প্রসারিত করা হবে। 15,000 কিলোমিটার বিভক্ত মহাসড়ক তৈরি করা হবে। বিশ্বের বৃহত্তম আকারের 10টি বন্দর প্রতিষ্ঠা বা সম্প্রসারণ করা হবে। স্থানীয়ভাবে বিমান, মানুষবিহীন ড্রোন এবং উপগ্রহ তৈরি করা হবে। পর্যটন, তুরস্ককে বিশ্বের 5ম বৃহত্তম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে, যেখানে 5 কোটি পর্যটক আকৃষ্ট হবে এবং বছরে 50 বিলিয়ন আসবে পর্যটন খাত থেকে। সমালোচকরা বলছেন, এরদোয়ান যেভাবে কাজ করছেন তাতে করে মনে হচ্ছে ওসমানী সালতানাতের আদলে কোনো সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন এরদোয়ান। তিনি ইলদিপ, রাক্কা, গ্রিস, সাইপ্রাস সহ নিকটবর্তী যে অঞ্চলগুলো তুরস্ক হারিয়েছিল লুজান চুক্তির ফলে সেই অঞ্চলগুলো অধিকারে আবার নেমে পড়বেন। লুজান চুক্তির পর তেল গ্যাস অনুসন্ধানেও জোরে সোরে নামবে তুরস্ক। তবে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এমন কাজ করবে না এরদোয়ান। তিনি সব পক্ষের মাঝে দাঁড়িয়ে এমন একটি সিদ্ধান্ত নেবেন যেটা তুর্কি জাতি এবং মুসলিম জাতির জন্য সত্যি কল্যাণ বয়ে আনবে। তুরস্ক যে পরিকল্পনা নিয়েছে তা বাস্তবে কতটুকু সম্ভব? 2023 সাল ছুঁতে হাতে আছে 1 বছরের মতো। এর মধ্যে নির্ধারিত লক্ষ্য অর্জনের পথে তুরস্ক অনেকখানি অগ্রসর হয়েছে। প্রতিবেশী অঞ্চলে যুদ্ধ বিগ্রহ, বিশ্ব অর্থনীতির মন্দা এবং সর্বশেষ করোনা সংক্রমণের কারণে তুরস্কের অগ্রগতি বেশ বাধাগ্রস্ত হয়েছে। তবে অনেক ক্ষেত্রেই দেশটি নিজস্ব লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে, আবার অনেক ক্ষেত্রে লক্ষ্যের চেয়েও এগিয়ে গেছে এরদোয়ানের তুরস্ক। তুরস্কের একসময় সামরিক অভ্যুত্থান ঘটার একটি ব্যাধি ছিল। গত 2 দশক ধরে সেই ব্যাধি থেকে দেশটি মুক্ত হয়েছে বলে মনে করা হয়। সর্বশেষ 2016 সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর এ ধরনের প্রবণতা অনেকখানি কমে এসেছে বলে ধারণা করা হয়।
তুরস্ক তার দেশে এমন এক গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করতে পেরেছে যেখানে প্রকৃত জনসমর্থনের প্রতিফলন ঘটে। ক্ষমতাসীন একেপির অধীনে হওয়া স্থানীয় সরকার নির্বাচনে দেশটির সবচেয়ে বড় 3 সিটির নির্বাচনে শাসক দল পরাজিত হয়েছে। দেশটির গণতন্ত্র চর্চা নিয়ে পশ্চিমা দেশগুলোতে নানা ধরনের সমালোচনা সত্ত্বেও সেখানে ঐতিহ্য ও মূল্যবোধের সাথে ধর্মনিরপেক্ষতার এক ধরনের সমন্বয় ঘটেছে। অনেকে তুর্কি শাসন ব্যবস্থাকে ইসলামী মূল্যবোধ ও ধ্যান ধারণা আর পাশ্চাত্যের উদার গণতন্ত্রের একটি সমন্বিত মডেল হিসেবে বিবেচনা করে। মধ্যপ্রাচ্যের একনায়কতান্ত্রিক মনোভাবের এই অঞ্চলে তুরস্ককে গণতান্ত্রিক সরকারগুলোর পাশে বারবার দাঁড়াতে দেখা যাচ্ছে। এরদোয়ান তার পরিকল্পনার কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন? জনগণকে যে আশ্বাস দিয়েছেন 20 বছর ক্ষমতায় থেকে এরদোয়ান কতটুকু বাস্তবায়ন করেছেন? একদিকে সেকুলার তুরস্ক, অন্যদিকে ইসলামী মূল্যবোধ। কোন পথে হাঁটছেন আসলে এরদোয়ান? 2023 সাল তুরস্ক কিংবা এরদোয়ানের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তিনি যে লক্ষ্য নিয়ে কাজ করছেন এবং যে লক্ষ্য বা পরিকল্পনা তিনি বাস্তবায়নের পথে রয়েছেন তার অধিকাংশ তিনি বাস্তবায়ন করেছেন। প্রশ্ন হচ্ছে, তুরস্কের মতো একটি মুসলিম দেশকে ইইউ গ্রহণ করবে বা তার সদস্যপদ দেবে? আদৌ কি তুরস্ক ইইউর সদস্যপদ পাওয়ার জন্য মরিয়া? যদি ইইউর সদস্যপদ পায় সেক্ষেত্রে তুরস্কের লাভ বা ক্ষতি কি হতে পারে? এরকম অনেক বিশ্লেষণ ইতিমধ্যে তুরস্কের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে চলছে। তবে লুজান চুক্তি এবং দেশটির জাতীয় নির্বাচন নিয়ে বেশ সরগরম তথ্য পাওয়া যাচ্ছে। অনেকে বলছেন বিরোধী জোটগুলো এরদোয়ানের বিরুদ্ধে একাট্টা হয়েছে। আবার দেশটির বিভিন্ন গণমাধ্যম বলছে এরদোয়ানের জনপ্রিয়তা অনেকখানি বেড়েছে। যখন দেশে করোনার মহামারী প্রকট আকার ধারণ করেছে তখন তুরস্ক পৃথিবীর বহু দেশে সাহায্য সহযোগিতা পাঠিয়েছে, যে বিষয়টি খুব ভালোভাবে গ্রহণ করেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। প্রশ্ন হচ্ছে, আগামী নির্বাচনে এরদোয়ান বা একেপি ক্ষমতায় আসবে তো? সেই বিষয়টি বিশ্লেষণের এখনো অনেক সময় রয়েছে। এরদোয়ান এমন একজন নেতা, তিনি জানেন তার জনগণকে কিভাবে খুশি করতে হয়, আবার এরদোয়ান জানেন বিশ্বকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। যে তুরস্ক কামাল আতাতুর্কের হাত ধরে প্রায় 100 বছর সেকুলার রাষ্ট্রে পরিণত হয়েছে কিংবা ইসলাম বিদ্বেষী রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল, সে তুরস্কে গত 20 বছর এরদোয়ান ক্ষমতায় এসে একটি আধুনিক মুসলিম রাষ্ট্রে পরিণত করেছে। এরদোয়ান তার মিডিয়ার মাধ্যমে তুরস্ক জাতির ঐতিহ্যের গল্পগুলো এমনভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যাতে করে তুরস্কের নতুন প্রজন্ম তুরস্ককে বা তুর্কি জাতিকে আবার নতুন করে চেনার সুযোগ পেয়েছে। তুরস্কের নতুন প্রজন্ম সেকুলারিজম থেকে ইসলামের দিকে এগিয়ে আসছে। তবে লুজান চুক্তির পর কোন পথে এগোবেন এরদোয়ান সেই বিষয়টি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এইটুকু বলা যায়, এরদোয়ান এমন একটি তুরস্ক তৈরি করতে চান যে তুরস্কের শত্রু চেয়ে বন্ধু বাড়বে। এরদোয়ানের তুরস্ক 2023 সালে একটি নতুন দিগন্ত সৃষ্টি করবেন। সেটি কেবল তুরস্কের জন্য নয়, পুরো বিশ্বের মুসলমানদের জন্য একটি শক্তিশালী অবস্থান হবে। 2023 নিয়ে জল্পনা কল্পনা যাই হোক, এটুকু বলা যায় তুরস্ক এক নতুন পথে হাঁটছে, নতুন দিগন্ত সৃষ্টি করছে। তুরস্ক তার প্রত্যেকটা চ্যালেঞ্জ মোকাবেলা করে ইউরোপ এবং পশ্চিমাদের নাকের ডগায় বসে বিশ্ব মুসলিম শাসন করবে। একদিকে নির্যাতিত মুসলমান, অন্যদিকে পিছিয়ে পড়া বিভিন্ন মুসলিম দেশ, দুটোকে নিয়ে এগোতে চান এরদোয়ান। এরদোয়ান যতদিন ক্ষমতায় থাকবে ইসলামী শক্তির উত্থান হবে, এমনটিও বিশ্বাস করা যায়। তবে বর্ষিয়ান প্রজ্ঞাবান এরদোয়ান এমন কৌশল গ্রহণ করবেন না যাতে করে শত্রু বেড়ে যায়, বন্ধু কমে যায়। এরদোয়ান চান বন্ধু বাড়াতে, শত্রু কমাতে এবং একটি শক্তিশালী মুসলিম বিশ্ব নির্মাণে। অতএব এটুকু বলা যায় 2023 হবে এরদোয়ানের স্বপ্ন পূরণের যাত্রা। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্লেষণটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। কেমন ভিডিও দেখতে চান সেই বিষয়টিও আপনাদের কমেন্টের আলোকে জানতে চাই। আজকের মতো শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।